সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বিজয় কণ্ঠের নিয়মিত প্রোগ্রাম হৃদয় বাংলাদেশ অনুষ্ঠানে। আমার সাথে আজকে আছেন দুইজন খুব বিশেষ ব্যক্তি, যাদের সাথে আমরা কথা বলবো। আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিষয় নিয়ে কথা বলতে, তবে আজকেও আমরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিষয় নিয়ে কথা বলবো। তবে সেখানে আমাদের সাথে যোগ হয়েছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে। আর আমরা জানি যে পৃথিবীর ভিতরে যখনই কোনো বড় কিছু ঘটে, তার ভিতরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো না কোনো ভাবে সেখানে একটা বড় একটা হাত থেকে যায়। সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যে নির্বাচনে যখন আমেরিকাতে যখন নির্বাচন হচ্ছে, যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হচ্ছে, তখন কিন্তু আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি টাইম নিয়েছে এবারে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করতে। যদি এখনো পূর্ণাঙ্গ রেজাল্ট আসে নাই, তবে প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে, যেহেতু সেখানে তার মেজরিটির যেটা পাওয়ার দরকার ছিল সেটা পেয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাথে দুইজন রাজনৈতিক বিশ্লেষক আছে, যারা দীর্ঘদিন ধরে নিজেরা রাজনীতির সাথে জড়িত আছেন, শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন, আইনজীবী হিসাবে জড়িত আছেন। এরকম দুইজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আমি আজকে হাজির হয়েছি, যারা কিন্তু অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ধরে আছেন, বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিলেন অনেকদিন, এখন পর্যন্ত আছেন, যাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যাদের কাছ থেকে আমরা জানতে চাবো যে বর্তমানে যে নির্বাচন হয়েছে অস্ট্রেলিয়াতে, কিংবা যে নির্বাচন আমেরিকাতে হয়েছে, যে নির্বাচন সদ্য শেষ হলো, এখন পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয়নি, সেখানে এখন আমরা জানতেছি যে কেস সহ, মামলা সহ অনেকগুলো ঘটনা হয়তো আগামীতে আসতে পারে, যেগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা কিন্তু অনাকাঙ্ক্ষিত বিষয় হিসাবে কিন্তু অনেকে কিন্তু সেখানে অভিহিত করতেছে। ঠিক এইরকম পরিবেশে আগামী দিনে বাংলাদেশ সহ উপমহাদেশের যেসব দেশগুলো আছে, সেখানকার রাজনৈতিক পট পরিবর্তনে কতটুকু প্রভাব ফেলতে পারে। এবং অস্ট্রেলিয়া, আমরা কিন্তু জানি তো অস্ট্রেলিয়ার সাথে আমেরিকার সাথে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় কিন্তু আছে। অস্ট্রেলিয়া কিন্তু হচ্ছে আমেরিকার ওই লাইনেরই একটা কান্ট্রি। তো সেখানে অস্ট্রেলিয়ার রাজনীতিতে কোনো রকম প্রভাব পড়তে পারে কিনা আগামী নির্বাচনে, এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমাদের অনুষ্ঠানে আমরা প্রথমে একজনকে দিয়ে পরিচয় করাই দিই এবং আরেকজনকে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি। তা আজকেও আমরা সেটাই করব। আমাদের হৃদয় বাংলাদেশ অনুষ্ঠানে প্রথমে স্বাগতম জানাচ্ছেন মহেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছেন, পিএইচডি করেছেন এখান থেকেই, এবং রাজনীতির সাথে জড়িত আছেন, এখানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জড়িত আছেন। আপনারা দেখেছেন অনেকদিন আমরা আমাদের প্রোগ্রামে বিভিন্ন সময় ওনাকে পেয়েছি। যারা মোল্লা হক, আপনাকে আমাদের হৃদয় বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ মাসুমুল্লাহ ভাই, আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার সাথে আরেকজন গেস্ট আছে, ওনাকে দিয়ে আজকে আমাদের আলোচনা পর্ব শুরু করব। উনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে রাজনীতির সাথে জড়িত আছেন, অস্ট্রেলিয়াতে আইনজীবী হিসাবে জড়িত আছেন। এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি বিভিন্ন অঙ্গনের সাথে ওনার ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে ওনার কাছ থেকে আজকে আমাদের আলোচনা পর্ব শুরু করব। জনাব সিরাজুল হক, আপনাকে আমাদের এই হৃদয় বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ মাসুম বিল্লাহ। হৃদয় বাংলাদেশ এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হক, আপনাকে দিয়েই আজকে আমাদের আলোচনা পর্বটা আমরা শুরু করতে চাই। আমরা জানি যে মার্কিন মূলক যেখানে নির্বাচনটা যখনই হয়, তখনই কিন্তু টান টান অবশ্য একটা উত্তেজনা হয়, তবে আগে থেকে কিন্তু সেখানে যেসব জরিপগুলা হয়, সেসব জরিপের মাধ্যমে কিন্তু একটা আভাস পাওয়া যায় যে নির্বাচনে কি আসতেছে। তবে সেই জরিপটাকে কিন্তু গত নির্বাচন আমরা দেখেছি যে সকলেই বলেছিল কিন্তু যে হিলারি ক্ষমতাতে আসতেছে, কিন্তু হিলারির সে জরিপ কিন্তু করে কিন্তু ট্রাম্প প্রথমবার, যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও কিন্তু সে নির্বাচনে কিন্তু যে বিজয়ী হয়েছিল। এবারের নির্বাচনে কিন্তু যদিও রেজাল্টটা শেষ পর্যন্ত জরিপের পক্ষেই গেছে, কিন্তু প্রথমে যখন নির্বাচনে ভোট গণনা শুরু হয়, তখন আমরা দেখেছি কিন্তু ট্রাম্পের পক্ষেই কিন্তু ভোটের যে রেশিও গুলা ছিল, সেখানে কিন্তু প্রথমে কিন্তু ট্রাম্প এগিয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু যে সদ্য বিজয়ী বাইডেন, উনি কিন্তু এগিয়ে এসেছেন এবং উনি বিজয় লাভ করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রথমে যদি শুরু করতে চাই যে নির্বাচনটা, আপনার একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমেরিকার বর্তমানে যে নির্বাচনটা শেষ হলো, কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন এবারের নির্বাচনটা, বিশেষ করে তাদের দেশের জন্য? জনাব হক। ধন্যবাদ মাসুম বিল্লাহ। বাংলাদেশ থেকে অনেক দূরে, প্রশান্ত সাগরের পার থেকে আমেরিকা অনেক দূরে। আমরা যেটুক খবর বিশ্লেষণ করার সুযোগ পাই, সেটি হচ্ছে পত্রপত্রিকার মধ্যে দিয়ে, এবং আমরা অনুভব করি এবং অনুভবের মধ্যে দিয়ে আমাদের বিশ্লেষণ বেরিয়ে আসে। সেটি হলো যে মার্কিন মূলকে নির্বাচন প্রতি বারেই নির্বাচন একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। এটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়েই হয়ে আসে। গতবার নির্বাচনে অনেকেই বলেছিল যে ট্রাম্প আসবেন না এবং আল গোর চলে আসবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ট্রাম্প চলে এসেছেন এবং তার সেই ঘটনাগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তো এরপরে তার শাসনামল এই কয়েকটি বছর পৃথিবী মানে ভীষণভাবে উপভোগ করেছে। এর অর্থ হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কটাক্ষ এবং নানান ধরনের
সাম্প্রদায়িকতা ভীষণ কিছু উগরে দিয়েছিল ট্রাম্প, আর যার কারণে সারা বিশ্বে তিনি একজন ফানি প্রেসিডেন্ট হিসাবে পরিগণিত হয়েছিলেন। তো সেই অবস্থান থেকে বেরিয়ে এসে বর্ণবৈষম্যকে উগরে দেওয়া সে ট্রাম্প নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং এবার তার বিরুদ্ধে ছিল একজন শক্ত প্রতিপক্ষ ইন এ সেন্স যে যিনি তার জীবনের প্রায় 50 বছরের পর্যন্ত আমেরিকান জনগণকে তার সেবা দিয়েছেন অ্যাজ এ সিনেটর হিসাবে, অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে, ওই দেশের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসাবে। এবং তিনি শত ব্যথা পেয়েও তার সন্তান যে ছিল তার এলাকাতেই অ্যাটর্নি জেনারেল, তার কন্যা এমি এবং তার প্রথম স্ত্রী, এই তিনজন মারা যাওয়ার পরে একজন বাবা কিভাবে বেঁচে থাকেন সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তবুও এই সমস্ত ব্যথাগুলো কাটিয়ে উঠে সিনেটর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মানুষের সেবা করে যাচ্ছিলেন। এবং এবার তিনি একটা জিনিস খেয়াল রাখবেন, এবার তিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছিলেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে এবার কিন্তু মার্কিন মূল্যকে সবচেয়ে বেশি ভোট পড়েছে, এবং জো বাইডেন এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আমেরিকার ইতিহাসে। তো মানুষ তাকে এতটা ভালোবাসা দিয়েছে যে সমস্ত ভ্রুকুটি উপেক্ষা করে, এবং এই কোভিডের সময় এখানে দুটো জিনিস, একটা কোভিডের সময় পোস্টাল ভোটটা ছিল অবধারিত এবং অপরিহার্য, যার কারণে পোস্টাল ভোটের উপরে সবচেয়ে বেশি প্রাথমিকভাবে যেটা আসতেছিল যে যারা ওইখানে ভোট দিতেছিলেন, ইন অ্যাটেন্ডিং দ্য সেন্টারে যারা ভোট দিয়েছেন তাদের রেজাল্টটা সরাসরি এসেছে এবং একদিনের ভিতরেই সেই রেজাল্টটা পেয়ে গেছে। কিন্তু অন্যদিকে যেগুলি পোস্টাল ভোট, সেই পোস্টাল ভোটটা যখন আসা শুরু করেছে তখনই কিন্তু জো বাইডেন অনেক এগিয়ে গেছে, এবং সে এগিয়ে যাওয়াটাই একটা হুমকি মনে করেছেন ইনকামবেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প। তো তিনি তখন সুর পাল্টিয়ে বলেছেন আমি নির্বাচিত, সুতরাং তিনি নির্বাচিত হয়ে গেছেন, তাহলে আর ভোটের কিসের, সুতরাং ভোট বন্ধ করে দাও, গণনা বন্ধ করে দাও। সুতরাং এটা হচ্ছে এক কাইন্ড অফ মানে কি বলবো, যে একজন মানুষের দুরভিসন্ধি, এবং সেটা সারা পৃথিবীর মানুষের কাছে ধরা পড়ে গেছে, এবং বিভিন্ন পত্রপত্রিকা যেভাবে ব্যঙ্গ করেছে এবং আমেরিকার গণতন্ত্র সম্পর্কে যে কটাক্ষ করেছে, সত্যি অবাক হয়েছি আমরা, এবং আমাদের খুব খারাপ লেগেছে যে মার্কিন মূল্যকের সেই কথাটি আমাদের অনেক মনে পড়ে যে 1971 সালে যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, যারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করেছিল, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের এই ন্যাক্কারজনক কাজ দেখে, বিশেষ করে ট্রাম্পের এই ন্যাক্কারজনক কাজ দেখে আমার কাছে মনে হচ্ছে এরা সত্যি সেই সময় এতটা অ্যাগ্রেসিভ ছিল। হাওয়ার আমি যেটা বলতেছি যে নির্বাচনটা আমরা আসলেই, আমেরিকান নির্বাচন বিশ্বের ওয়ান অফ দ্য পাওয়ারফুল নেশন, আমরা যেটা সবচেয়ে বড় শক্তিশালী একটি দেশ, তার নির্বাচনটাকে সারা পৃথিবীর মানুষ উপভোগ করে। তো আমরা সেই উপভোগের বেলায় জো বাইডেন, তার যে ধৈর্য, তার যে সহিষ্ণুতা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এই যে আপনি বলেছেন যে মামলা মকদ্দমা, আসলে এটি আইওয়াশ, এবং তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু একজন আইনজীবী হিসেবে আমি যেটুকু বলতে চাই যে এটির কোনো গ্রাউন্ড নেই এবং ইনগ্রিডিয়েন্টস নাই, এবং ভোট কাউন্ট করেছে, তারা তো ভোটে কারচুপি করেনি, তারা ভোটটা কাউন্ট করেছে, এবং এটা মানে তাদের এটা দায়িত্ব এবং কর্তব্য, যারা ভোট দিয়েছে, হোক সেটা ডাইরেক্ট এবং হোক সেটা পোস্টাল ভোট, এই দুটি ভোটেই তারা কাউন্ট করে রেজাল্ট দেবে। সুতরাং আইনের যে ভয়টি দেখানো হচ্ছে, সুপ্রিম কোর্টের ভয়টি যেটি দেখানো হচ্ছে, আমি মনে করি না সেখানে জো বাইডেনকে ওই আদালতে গিয়ে বা আদালতে যেটা এটা হাজারবার কাউন্ট করলো, আমার মনে হয় না যে এখানে কোনো ঘাটতি রয়েছে বা ঘাটতি হতে পারে। তো এই হচ্ছে আমেরিকান অবস্থান, এবং আমরা জো বাইডেনকে কংগ্রাচুলেশন জানাই যে সে প্রেসিডেন্ট ইলেক্ট। এবং অন্যদিকে বাংলাদেশের সাথে যে রিলেশনশিপটা, বিশেষ করে প্রথমে আমি অস্ট্রেলিয়ার কথা বলি। অস্ট্রেলিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, তারা এই লবিতে
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতি দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই অ্যালাই আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এই অ্যালাই চিরকাল আমাদের কাছে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় 60 বছরের মতো, এই যে দীর্ঘ সময় 60-70 বছর, এই দীর্ঘ সময় তারা একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়ায়। এই যে রিলেশনশিপ রয়েছে অস্ট্রেলিয়া এবং আমেরিকার মধ্যে, সেই রিলেশনশিপটা সবসময় থাকবে। ইতিপূর্বে আপনি দেখেছেন যে চায়না এবং আমেরিকার ক্ষেত্রে আমাদের এখানে একজন মন্ত্রী বলেছিল, এবং যে আমেরিকা ওই কোভিড নিয়ে, তখন চায়না খুব কড়া একটি জবাব দিয়েছিল অস্ট্রেলিয়ার মন্ত্রীকে। এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে আমেরিকার সাথে অস্ট্রেলিয়ার একটি দৃঢ় বন্ধন, এই বন্ধন কখনো মানে কোনো সরকার পরিবর্তনের ফলেও এই বন্ধন তারা টুটবে না। অন্যদিকে বাংলাদেশের সাথে, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাথে বাংলাদেশের ফরেন পলিসি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, যার কারণে আমাদের বন্ধুত্ব চায়নার সাথে, আমাদের বন্ধুত্ব ইন্ডিয়ার সাথে, আমাদের বন্ধুত্ব পাকিস্তানের সাথে, আমাদের বন্ধুত্ব আমেরিকার সাথে, এগুলো পারস্পরিক সহযোগিতা। এবং আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তার ফরেন পলিসি হচ্ছে কাউকে আমরা আঘাত করব না, এবং সবার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ অবস্থান নিয়ে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এবং যেখানে যতটুকু বন্ধুত্ব রাখা দরকার আমরা সেটুকু রাখবো। সুতরাং আমেরিকার প্রেসিডেন্ট, এই গণতান্ত্রিক প্রেসিডেন্ট, সারা বিশ্বের গণতন্ত্রের যে একটি শক্ত অবস্থান, সেটি আমেরিকাতে তৈরি হয়ে গেল। মনে করি জি জনাব হক, আমার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাতে, যে সেটা হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীর ভিতর সবচেয়ে শক্ত গণতান্ত্রিক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সেইখানে মার্কিনের এবারের নির্বাচনটা যদি আমরা ট্রাম্পের বক্তব্যটাকে যদি কোট করি, সে কিন্তু আজকে তার যে টুইটারে সেখানে সে লিখেছে যে নির্বাচনের বিরুদ্ধে সে যে সুপ্রিম কোর্টে যাবে, এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না। তার কথা হচ্ছে যে নির্বাচনের যে সিস্টেমটা আছে, যে সিস্টেমের কারণে সে হেরে গেছে, কিংবা তার বক্তব্য অনুযায়ী যে নির্বাচনের কারণে তাকে যারা ভোট দিয়েছে সেই ভোটগুলাকে তারা পরবর্তীতে অবৈধ ভোটের কারণে সে হেরে গেছে, এই কারণে সে সুপ্রিম কোর্টে যেতে চাচ্ছে। তার মানে কি সে পুরো নির্বাচন সিস্টেমটাকে কিংবা তাদের যে শক্তিশালী নির্বাচন কমিশনকেই কি সে প্রশ্নবিদ্ধ করতেছে না এই বিষয়টাকে নিয়ে? অবশ্যই তিনি প্রশ্নবিদ্ধ করেছেন, এবং তিনি সরকারে রয়েছেন, তিনি সরকারের হেড এবং সরকারের মোড়ল। তিনি নির্বাচনে গিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে কি রুল রয়েছে এবং কিভাবে ভোট গণনা হবে, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে, কিংবা কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, তিনি তো সেই প্রসেসের মধ্যে দিয়েই প্রেসিডেন্ট হয়েছিলেন গত টার্মে। কিন্তু এখন তিনি কোর্টে যেতে চাচ্ছেন কেন? সুতরাং তার ভিতরের যে দুরবসন্ধি, এটি প্রকাশিত হচ্ছে। এই ন্যাক্কারজনক অবস্থা, এটা তাকেই বেশি বিদ্ধ করেছে। আমেরিকান গণতন্ত্রকে যতটুকু না বিদ্ধ করেছে, তাকে বেশি বিদ্ধ করেছে তার এই বলগাহীন কথাবার্তা, এবং তার যে কি বলবো, যে নীতি নৈতিকতাহীন যে কথাবার্তাগুলো তিনি বলছেন, এবং তার নিজের করা বা নিজের দেশের যে নির্বাচনী বিধিমালা রয়েছে, সে বিধিমালার বিরুদ্ধে তিনি নিজে কথা বলেছেন। ভোট দিয়েছে, এখন বলেছে ভোটে কারচুপি হয়েছে। সুতরাং সেটি সুপ্রিম কোর্টে যাওয়ার তার এখতিয়ার রয়েছে, তিনি যেতেই পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট তো যেটি আইনের মধ্যে আসে বা যেটি ডকুমেন্টেড, সেটার উপরে ভিত্তি করে রায় দিবে। সেখানে ইনফ্লুয়েন্স করার অধিকার খুব কমই রয়েছে আমি মনে করি। তো সুতরাং ওইটা গণতন্ত্রের স্বার্থে তিনি তার নিজেকেই সারা পৃথিবীর মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছেন, এবং আমি মনে করি গণতন্ত্রকে না। ধন্যবাদ জনাব, ধন্যবাদ জনাব সহক। আপনার কাছে আমরা আবার ফিরে আসবো, তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে সবচেয়ে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কিন্তু সদ্য বিজয়ী যে প্রেসিডেন্ট উনি। সেখানে থেকে যদি আবার আমরা ওই দৃষ্টিকোণ থেকে দেখি, সেটা হচ্ছে কিন্তু কোনো রানিং প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প যে ভোটটা পেয়েছে সেটাও কিন্তু আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি।
তো সেও কিন্তু জনপ্রিয়তার দিক থেকে কিন্তু গতবারের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে, এবং শুধু তাই না, কিন্তু আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছে কোনো রানিং প্রেসিডেন্ট হিসাবে। সেটা তার জন্য কিন্তু তাদের যে মানে দেশের যে জনগণের যে সাপোর্টটা সে পেয়েছে, এটা কি আগামী দিনে বাইডেনের দেশ চালানোর জন্য কি তার জন্য এটা একটা বড় প্রভাব হিসাবে থাকবে না? কারণ 50% প্রায় লোক কিন্তু তার বিপক্ষে ভোট দিয়েছে, এবং তারা তাকে কি আগামী দিনে মানে প্রেসিডেন্ট হিসেবে যে সাপোর্ট গুলো করা দরকার এগুলো করবে কিনা, এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা পরে ফিরে এসে জানবো। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, সেই গেস্টের সাথে কথা বলে এসে। জনাব মোল্লা, আপনাকে আবারও স্বাগতম। আমরা আপনাকে দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করতে চাই। এটা হচ্ছে যে আপনি জানেন যে নির্বাচন শেষ হয়েছে, এখনো নির্বাচনে কিন্তু গোনানো এখনো চলতেছে। যদিও নির্বাচনে বিজয় লাভ করার জন্য যে পরিমাণ দরকার সেটা কিন্তু উনি পেয়ে গেছেন বর্তমানে, এবং ওনাকে সেখানকার যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছে। তা আমরা জানি যে আগামী দিনে নতুন একটা সূর্যোদয়ের শুরু হচ্ছে সেখানে, কারণ অনেকগুলা হোপ দিয়ে অনেকগুলো আশা দিয়ে কিন্তু এসেছে, যেটা কিন্তু আমরা যদি তাদের যে মহিলা যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওনার কথা যদি কোট করি, উনি কিন্তু একটা কথা বলেছেন আজকে বক্তব্যে, সেটা হচ্ছে জনগণ ভোট দিয়েছে আশা এবং বিশ্বাস, এই দুইটার উপরে। একটা হচ্ছে আশা এবং বিশ্বাস, এই দুটা কিন্তু খুব মারাত্মক শব্দ। যদি আমরা বাস্তব জীবনে যদি দেখি যে তাদের উপরে কিন্তু জনগণ অনেক বেশি আশা রাখতেছে যে তারা ভালো কাজ করবে, এবং সেই আশা রাখার জন্য বিশ্বাস রাখা দরকার, সেটাও রেখেছে। এই জন্যই কিন্তু সেখানকার এই মার্কিনে সেখানে কিন্তু মানে 50%-এর উপরে 51-52% লোক কিন্তু তাদেরকে ভোট দিয়েছে। তখন আপনার কি মনে হয় যে নির্বাচনের ফলাফলের রেজাল্টটার বিষয়ে আমরা একটু পরে আলোচনা আসবো, যে তাদের যে নির্বাচনের যে এরকম একটা বড় লং টাইম গেল, 4 দিন লেগে গেছে সেখানে রেজাল্ট আসতে, সাধারণত আমেরিকা নির্বাচনে এরকম হয় না। তো এই যে পরিবেশটা সৃষ্টি হলো, তো কি মনে হয় আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে? জি, ধন্যবাদ মাসুমিল্লাহ ভাই। তো যেটা আপনি বলতে চাচ্ছেন যে সময় লাগলো, সেটা তো লাগতেই পারে। কারণ আমেরিকা একটা অনেক বড় দেশ এবং সেখানে অনেকগুলো স্টেট, এবং এবার এমন একটা জিনিস আমাদের সারা পৃথিবীতে ঘটছে যেটা আগে কখনো ঘটেনি গত 100 বছরে, সেটা হচ্ছে কোভিড-19। তো কোভিড-19 এর কারণে আপনি জানেন যে নরমালি সাধারণত প্রায় 9 কোটি আমেরিকান অলরেডি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে। তো 31 কোটির মধ্যে 9 কোটি যদি অলরেডি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে থাকে, তো বাকি যারা ভোট দেননি, নরমালি 60-70% এর মতো ভোটার সাধারণত ভোট দেন, বা ম্যাক্সিমাম 80% ভোট দেন। তো এর মধ্যে দেখেন বাকিরা কিন্তু যেহেতু 9 কোটি ভোট দেওয়া হয়ে গেছে পোস্টাল ব্যালটে, এবং সেখানে 64% ভোট পেয়েছিলেন জো বাইডেন পোস্টাল ব্যালটে। তো 9 কোটির মধ্যে 64% কিন্তু উনি পোস্টাল ব্যালটে ভোট পেয়ে গিয়েছিলেন অনেক আগে থেকেই। এবং 2 সপ্তাহ আগে আপনার সাথে আমার আরেকটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে আমি কিন্তু বলেছিলাম যে তখন জো বাইডেন জিতে যাবেন বলে মনে হচ্ছে পোস্টাল ব্যালটের ভিত্তিতে। তো সেখানে যেহেতু 64% উনি ভোট পেয়েছিলেন 9 কোটির মধ্যে, তো বাকি ভোটগুলোতে যদি উনি অনেক কমও পান, তারপরে কিন্তু উনি 50%, অ্যারাউন্ড 50% ভোট পেলেই কিন্তু উনি জিতে যাচ্ছেন। এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইলেকটোরাল ভোটস। আপনি জানেন যে আপনি আমেরিকাতে যদি 60% ভোটও পান, আরেকজন কিন্তু 40% ভোট পেয়েও কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেতে পারে যদি ইলেকটোরাল ভোট তার পক্ষে যায়। তো 538টা ইলেকটোরাল ভোটের মধ্যে যদি আপনি 270টা ইলেকটোরাল ভোট আপনি পান, আপনি জিতে যাবেন। তো এটার সাথে কিন্তু পপুলার ভোটের ওরকম ভাবে ডিরেক্ট সম্পর্ক নাই। হ্যাঁ, ইনডিরেক্ট একটা সম্পর্ক কিভাবে আছে, যে পপুলার ভোটগুলি সাধারণত ইলেকটোরাল কলেজ যারা প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করেন, এবং ইলেকটোরাল ভোটে যারা বিজয়ী হন এবং ওই যে ইলেকট্রাল ক্যান্ডিডেট যারা, তারা তখন হচ্ছে প্রেসিডেন্টকে নির্বাচিত করেন। তো যেরকম ভাবে একবার হয়েছিল 2016-তে যে 8 জন ইলেকট্রাল ভোট ক্যান্ডিডেট, তারা যে পার্টির তারা অন্য দলের একজনকে ভোট দিয়েছিলেন। তো এরকম কিন্তু হতে পারে। তো যাই হোক, ইলেকট্রাল কলেজ ভোটের 270টা ভোটের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো সেই 270টা ভোট বাইডেন এখন এনশিওর করেছেন, যে কারণে জো বাইডেন এখন প্রেসিডেন্ট ইলেক্ট। সুতরাং যেটা আপনি বললেন যে সময় লেগেছে, সময় তো একটু লাগার কথাই। এবার কোভিড-19 এর কারণে অনেক সমস্যা হয়েছে, সারা পৃথিবীতে সমস্যা হচ্ছে, এবং সেখানে ভোট গণনা করতে একটু সময় লাগছে। অনেক বড় দেশ, এবং সেখান থেকে রেজাল্ট আসা, ব্যালট পোস্টাল ব্যালটের ভোট চলছিল, মানুষ সরাসরি ভোট দিচ্ছিল। তো অনেকগুলি জিনিস এখানে কিন্তু ফ্যাক্টর ইন করতে হবে যে কেন এতটুকু সময় লেগেছে। সুতরাং সময় যতটাই লাগুক, সারা পৃথিবীর মানে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে অন্যতম একটা গণতান্ত্রিক দেশ হচ্ছে আমেরিকা। তো সেই গণতান্ত্রিক দেশের যে ভোট, সেই ভোট নিয়ে প্রশ্ন তোলার কিন্তু স্কোপ খুব কম, এবং সেখানে সারা পৃথিবীর পর্যবেক্ষকরা থাকেন, সারা পৃথিবীর সমস্ত যে মিডিয়া সেখানে তাকিয়ে থাকে। তো সেখানে ভোট কারচুপি বা ভোটে কোনো রকমের গন্ডগোল করার কিন্তু সুযোগ বা ক্যাপাসিটি বা স্কোপ কিন্তু অত্যন্ত কম। এবং সেটা যদি হয়ও 31 কোটি, আপনি চিন্তা করেন 31 কোটি মানুষের দেশ, তো সেখানে যদি কোন রকমের টুকটাক একটা দুইটা জায়গায়
যদি টুকটাক গন্ডগোল হয়ও সেটা কিন্তু বৃহত্তর ভাবে 31 কোটি মানুষের যে রেজাল্ট সেখানে কিন্তু ইম্প্যাক্টটা ফেলতে ব্যর্থ হবে। সুতরাং যে রেজাল্ট এখানে এসছে আমি মনে করি জনগণের ইচ্ছার প্রতিফলন এখানে ঘটেছে এবং সেই মোতাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে এসছেন এবং তাকে আমরা স্বাগতম জানাই। ধন্যবাদ মাসুম ভাই। ধন্যবাদ জনাব মোল্লা, আপনার কাছে সুন্দর তথ্য দিচ্ছেন। আপনাকে আমার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা জানি যে সেখানে প্রশ্ন তোলাটা ঠিক না কিংবা প্রশ্ন তোলাটা অবান্তর হবে, বাট আমরা তো প্রশ্ন তোলার করতেছে না, কিন্তু যে রানিং প্রেসিডেন্ট আছে যিনি এখন পর্যন্ত তাদের সংবিধান অনুযায়ী যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু নিজে প্রশ্ন তুলেছেন এবং ট্রাম্প কিন্তু যে কথাটা বলেছে, আপনি যে কথাটা আপনার বক্তব্যে বলেছেন সেটা হচ্ছে যে সেখানে আন্তর্জাতিক এবং স্থানীয় কিন্তু পর্যবেক্ষকরা ছিল। কিন্তু আপনি যদি ট্রাম্পের টুইট গুলো পড়েন তবে সে কিন্তু সেখানেও লিখেছে যে নির্বাচনে যখন ভোট গণনা হচ্ছিল তখন কেন আমার মানে যারা পর্যবেক্ষক তাদেরকে কেন সেখানে রাখতে দেওয়া হয় না, কেন সেখানে তাদেরকে সুযোগ দেওয়া হয় না, কিন্তু তার মানে যে টুইটে সেখানে লিখছে। একজন রানিং প্রেসিডেন্টের পক্ষ থেকে কিন্তু বক্তব্য আসছে এবং উনি কিন্তু বারবার যে বিষয়টাকে মিন করতেছে সেটা হচ্ছে শুধুমাত্র এই নির্বাচনটাকে না, আমি চাই যে নির্বাচনের সিস্টেমটাকে, যে কারণে হচ্ছে উনি কিন্তু পুরো সিস্টেমটাকেই কিন্তু উনি অনেকটা দূষিত করছে কিংবা মানে উনার হিসেবে উনি কিন্তু প্রবলেমেটিক হিসাবে ঘোষণা করছে। এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন? আমি যেটা বলবো ভাই, উনি 3টা টুইট করেছেন, সেগুলো সবগুলোকেই টুইটার কর্তৃপক্ষ আটকে দিয়েছে। কারণ টুইটার কর্তৃপক্ষ এরকম ভাবে মানে আমেরিকাকে ডিভিশনের মধ্যে ফেলে দেয়া, আমেরিকার রেপুটেশন ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে নষ্ট করে ফেলা, বা আমেরিকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, আমেরিকার সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করা, এই সবগুলাকে কিন্তু আমেরিকা ভালো চোখে দেখবে না। কারণ আমেরিকা একটা সিস্টেম বিল্ড করেছে, তারা একটা ট্রাস্ট বিল্ড করেছে ওয়ার্ল্ড ওয়াইড, যে তারা নাম্বার 1 পৃথিবীতে। আপনি দেখেন সুপ্রিম কোর্টে 3টা অভিযোগ করেছিল, 2টা কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি খারিজ করে দিয়েছে ট্রাম্পের। সুতরাং উনি যে কাজগুলি করছেন এটা অনেকটা মানে আজকে যে একজন আমাদের লিসেনার তিনিও কিন্তু কমেন্ট করেছেন যে অনেকটা উনি বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তানি স্টাইলের কমেন্ট করছেন ডোনাল্ড ট্রাম্প, যে মানি না, নির্বাচন হেরে গেছে, আমি মানি না, ওই জায়গায় আমার অমুককে বের করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে আইনকে নিজের হাতে নিয়েছেন গত 4 বছর, আমেরিকার ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট আইনকে নিজের হাতে এইভাবে নেন নাই। উনি যেভাবে ওনার স্টাফদেরকে ফায়ার করেছেন একের পর এক, উনি যেখানে ইচ্ছা সেখানে হাত দিয়েছেন। উনি আপনি দেখেন কিভাবে আমেরিকাকে উনি কতটা পিছিয়ে নিয়ে গেছেন। উনি আমেরিকা ফার্স্ট পলিসি করেছেন, ভালো কথা, আপনি আমেরিকা ফার্স্ট পলিসি করেন, নো প্রবলেম। কিন্তু উনি প্রেসিডেন্ট বারাক ওবামা অত্যন্ত কষ্ট করে ইরানকে, যেভাবে ইরানের সাথে একটা চুক্তি করে ইরানকে পুরো বিশ্বের সামনে নিয়ে এসছে, আজকে দেখেন গত 20-30 বছর ইতিহাসে দেখেন ইরানের উপর যে পরিমাণ স্যাংশন আফটার স্যাংশন চলছে, ইরানের পক্ষে সাস্টেন করা মুশকিল হয়ে যাচ্ছে। ইরানের সাথে সৌদি আরবের একটা রিজিওনাল যুদ্ধ চলছে। তো সেই অবস্থায় ইরানকে উনি মেইন স্ট্রিম ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সাথে একত্রিত করার চেষ্টা করছিলেন যাতে ইরান নিউক্লিয়ার ওয়েপনের যে কার্যক্রম সেটাকে বন্ধ করে। সেখানে ডোনাল্ড ট্রাম্প কোনো কথা নেই বার্তা নেই, সেখান থেকে উনি ফেরত চলে আসছেন। উনি দেখেন প্যারিসের ক্লাইমেট যে চুক্তি সারা পৃথিবী সবাই করেছে, সেখান থেকে উনি সরে আসছেন কি বলে, যে এটা একটা চাইনিজ হোক্স, ক্লাইমেটের কোনো কিছু সমস্যা হচ্ছে না। উনি WHO, সারা পৃথিবীর প্যান্ডেমিককে পর্যবেক্ষণ করা, মানুষকে উপদেশ দেওয়া, মানুষের টিকার যে অক্সফোর্ডের যে টিকা বা সারা পৃথিবীর যে টিকা বা ভ্যাকসিন গুলি তৈরি হচ্ছে সেগুলোকে সুপারভাইজ করা, এগুলা সারা পৃথিবীর আপনি মনে করেন যে 700 কোটি মানুষের জন্য কতটা অপরিহার্য। সেই WHO মেইন ফান্ডিং কিন্তু আসে আমেরিকা থেকে, সেই ফান্ডিং উনি বন্ধ করে দিয়েছেন। অথচ এখন ছিল সে ক্রুশিয়াল টাইম, সে ফান্ডিং এর, সে ক্রুশিয়াল টাইমে সে ফান্ডিং উনি উইথড্র করেছেন। তো দেখেন উনি কতগুলি যে কাজ করেছেন। তারপরে দেখেন চায়নার সাথে চায়নার সাথে উনি ট্রেড ওয়ার করেছেন, ওয়াওয়ে বন্ধ করে দিয়েছেন, টিকটক বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, আলিবাবাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, যেইগুলি কিন্তু পুরো ওয়ার্ল্ডের ইকোনমিকে শেক করে দিয়েছে। তো সবকিছু করার কিন্তু একটা সিস্টেম আছে, ঠিক আছে? সেই সিস্টেমগুলিকে উনি পুরো ওলটপালট করে দিয়েছেন। আপনি আমেরিকার দিকে তাকান, বারাক ওবামা 8 বছর প্রেসিডেন্টশিপ থাকার কারণে আমাদের অস্ট্রেলিয়াতে যে মেডিকেয়ার সিস্টেম আছে, যে প্রতিটা মানুষ যে অস্ট্রেলিয়ার একজন সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট, এমনকি যে টেম্পোরারি রেসিডেন্ট, প্রত্যেকে কিন্তু টাকা থাকুক না থাকুক সে চিকিৎসা পাবে অস্ট্রেলিয়াতে। তাকে একটা ইউনিভার্সাল চিকিৎসার ভিতরে কিন্তু নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়াতে। সেই সিস্টেমটা আমেরিকার মতো একটা উন্নত দেশ, আমেরিকার মতো নাম্বার 1 কান্ট্রি পৃথিবীর, তার নাই। সেখানে আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে আপনি চিকিৎসা পাবেন, না থাকলে নাই। তার মানে যে গরিব সে কিন্তু চিকিৎসা পাচ্ছে না, সে অসুস্থ হয়ে যাক, সে মরে যাক, নোবডি কেয়ারস। তো সেইখানে ওবামা কেয়ার নামে একটা ইউনিভার্সাল হেলথ সিস্টেম উনি এনেছিলেন, যেটা আমি ওনাকে অত্যন্ত রেসপেক্টের সাথে এটার জন্য আমি দেখি যে হি হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব। এবং ওই ডোনাল্ড ট্রাম্প এসেই কিন্তু সেটাকে স্ক্র্যাপ করে দিলেন। উনি আমেরিকাতে কয়েকদিন পর গুলি করে মানুষ মরে যায় গানের কারণে, সে গান কন্ট্রোল করার জন্য ওবামা চেষ্টা করেছেন, উনি পারেননি। ডোনাল্ড ট্রাম্প এসে সেই গান যে লবি কোম্পানিগুলো আছে তাদের সাথে সে সম্পর্ক বাড়িয়েছেন। আপনি মিডল ইস্টের দিকে তাকান, উনি এসে
আর কোন মার্কিন প্রেসিডেন্ট আজ পর্যন্ত যেটা করেন নাই, উনি সেটা আমেরিকান এমবাসিকে জেরুজালেম উনি ট্রান্সফার করেছেন। উনি ইসরায়েলকে যে পরিমাণ ভাবে সাপোর্ট করেছেন, যে পরিমাণ ভাবে ইসরায়েলকে প্যালেস্টাইনের এগেনস্টে যেভাবে উনি সাপোর্ট দিয়েছেন, আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট সেটা করেন নাই। উনি কিন্তু আনস্টেবল একটা সিচুয়েশন করেছেন মিডল ইস্টে। তো এখন উনি যে একের পর এক যে কাজগুলি করে গেছেন, সে কাজগুলি কিন্তু কোনোটাই বিশ্বের জন্য মঙ্গলজনক না বলে আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার জন্য কিছু একটা কাজ উনি যেটা করেছেন সেটা অনেকে অ্যাপ্রিসিয়েট করে, যে ওনার এই 4 বছর কালে নতুন কোনো যুদ্ধ বাঁধেনি, আমেরিকান গভর্নমেন্ট নতুন কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। উপরন্তু ট্রাম্প যেটা করেছে, সিরিয়া এবং আফগানিস্তান থেকে সে সৈন্য ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা লেজিসলেশন সাইন করেছে বা চেষ্টা করেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এছাড়া উনি বাকি সব যা করেছেন, এই দেখেন মুসলিম ব্যান, 13টা দেশ থেকে মুসলমানরা আজকে আমেরিকাতে প্রবেশ করতে পারে না। সেদিন ইয়েমেনি একজন মা তার 2 বছর বয়সী ছেলে সন্তান, যে আমেরিকার একজন সিটিজেন, তার সাথে দেখা করতে পারে নাই এই ট্রাম্পের ব্যানের কারণে। মেক্সিকোর দিকে তাকান, মেক্সিকোতে উনি ওয়াল তৈরি করছেন, মেক্সিকো থেকে যারা ইমিগ্রেশন নিতে আসছে তাদের দিকে তাকান, সেখানে আপনি দেখেন যে শত শত সন্তানদেরকে বাবা মার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কারণ বাবা মাদেরকে রাখা হয়েছে ডিটেনশন সেন্টারদেরকে, সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়েছে অন্য একটা সেন্টারে। ছোট ছোট দুধের সন্তান, 2 বছর 3 বছর 4 বছর বয়সী সন্তান, এদেরকে বাবা মার কাছ থেকে সেপারেট করা হয়েছে। আজকে বললাম যে এরকম 500 সন্তানের বাবা মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যে তাদের বাবা মাকে নোবডি নোস। এখন জো বাইডেন যেটা প্রমিস করেছেন যে উনি প্রথম দিন এসেই এই সন্তানদেরকে তাদের বাবা মাদের সাথে রিউনাইট করার চেষ্টা করবেন। তাছাড়া দেখেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আসার পর আমেরিকাতে প্রায় 11 মিলিয়ন, চিন্তা করে 11 মিলিয়ন মানুষ তারা ইলিগালি আমেরিকায় থাকে প্রায় 20 বছর 30 বছর 25 বছর ধরে। আমেরিকান সরকার তাদেরকে জানে, কিন্তু যেহেতু তাদেরকে কাজে রাখার জন্য কম পয়সা দিতে হয়, সেজন্য আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছা করে তাদেরকে ইলিগালি ওই দেশে রাখে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে ইমিগ্রেশন অথরিটিকে এরকম পাওয়ার দিয়েছেন যে ইমিগ্রেশন অথরিটি এদেরকে প্রায় 40% এই ধরনের মানুষকে ধরে ডিটেনশন সেন্টারে রেখেছে, তাদেরকে ডিপোর্ট করছে, তাদেরকে অসহনীয় একটা জীবনযাত্রার দিকে ঠেলে দিয়েছে। এবং জো বাইডেন যেটা প্রমিস করেছেন যে উনি যদি ক্ষমতায় আসেন, উনি এই 11 মিলিয়ন যারা ইলিগালি আমেরিকায় থাকে তাদের সবাইকে একটা ইমিগ্রেশন পাথওয়ে ক্রিয়েট করে দিবেন, যে স্লোলি যাতে তারা ইমিগ্রেশনের দিকে যেতে পারে। আপনি 20 বছর আমেরিকায় থাকেন, আপনাকে তো আমেরিকান সিটিজেনশিপ দেওয়া উচিত, কারণ আপনার তো যেখান থেকে আপনি এসেছেন সেখানে কিন্তু আপনার আর জীবন নাই, দিস ইজ ইউর নিউ লাইফ। এই জিনিসগুলি ডোনাল্ড ট্রাম্প কখনো বুঝতে চাননি। হ্যাঁ, তো উনি 3 বার ম্যারিড, উনি একজন মানে কি বলে এটাকে, অনেকে ওনার চরিত্র নিয়ে অনেক ধরনের প্রশ্ন তোলে, অথচ তিনিই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডানপন্থীদের এবং খ্রিস্টান লবি গ্রুপগুলির উনি হচ্ছেন পোস্টার বয়। তো এটা আসলে এক ধরনের হিপোক্রিটিক একটা ব্যাপার হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে আপনি প্যান্ডেমিকের দিকে তাকান, 2 দিন আগে আমেরিকাতে 1,03,000 লোক করোনা আক্রান্ত হয়েছে একদিনে। এটা কি আমেরিকা? কেউ বিশ্বাস করবে এটা কি আমেরিকান? পৃথিবীর প্রথম নাম্বার 1 কান্ট্রি। আপনি আজকে নিউজিল্যান্ডের দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়া আমাদের আজকে মেলবোর্নে গত 9 দিনে একটা করোনা কেস ধরা পড়ে নেই। অথচ আমেরিকার দিকে তাকান, একদিনে 1,03,000 করোনা কেস ধরা পড়ছে। তো আপনি যদি এগুলোর দিকে তাকান, তাহলে কিন্তু আমেরিকা কিন্তু পৃথিবীর নাম্বার 1 মনে হচ্ছে না। এবং এই অবস্থানটা থেকে এই অবস্থানে নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প। উনি নিজে ফেস মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়েছেন, উনি নিজে বিভিন্ন রকম ফানি কথা বলেছেন, যে হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়ে ফেলো, বা যেগুলি দিয়ে মানে ক্লিন করা হয় সেগুলি খেয়ে ফেললে কি, মানে অদ্ভুত। ওনার যে নলেজ কি পরিমাণ লো, একটা ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্টের এত লো পরিমাণ নলেজ নিয়ে আসলে প্রেসিডেন্ট হওয়া উচিত না। তো যাই হোক, ধন্যবাদ জনাব মোল্লা। জি আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যে বিশাল একটা মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তার নেগেটিভ দিকগুলো বলেছেন যে সেই এইগুলা করেছে। তা আমার ঠিক ওই পয়েন্ট থেকে প্রশ্নটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে কিংবা এত মানে নাম্বার 1 দেশের প্রেসিডেন্ট হিসাবে তার এতগুলা দোষ, কিংবা সে যে ব্যক্তি যে কিনা মানে করোনা যে মানে কোনো প্যান্ডেমিক এটাকে স্বীকারই করে নাই, সে এই কারণে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড দেশ হিসাবে কিন্তু তারাও চ্যাম্পিয়ন। তা আমার প্রশ্নটা ওই জায়গাতে না, আমার প্রশ্নটা হচ্ছে যে এত কিছু করার পরে, এত নেগেটিভ কাজ করার পরেও সে কিন্তু 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে, এবং গতবারের চেয়ে সে কিন্তু ভোট বেশি পেয়েছে। একজন রানিং প্রেসিডেন্ট হিসেবে কিন্তু আমেরিকার সবচেয়ে রেকর্ড পরিমাণ ভোট কিন্তু সে পেয়েছে। তো এইটাকে কোন হিসাবে দেখতেছেন, যে আমেরিকার যে মেন্টালিটি 50% লোকের, তারাও কি অনেকটা তাদের মতো, নাকি তারা দলকে সাপোর্ট করেছে, কোনটা মনে করেন আপনি? এখানে মাসুম বিল্লাহ ভাই, এখানে কয়েকটা জিনিস এখানে কাজ করে। একটা জিনিস হচ্ছে যে আমরা অনেকে স্বীকার না করলেও হোয়াইট সুপ্রিমেসি বলে একটা জিনিস সাদা দেশগুলোতে কাজ করে। তো হোয়াইট সুপ্রিমেসির একটা জিনিস এখানে ডোনাল্ড ট্রাম্পের জন্য কাজ করেছে। আপনি ভারতের দিকে তাকান,
ভারতে বিজেপি আসার পর আপনি দেখবেন যে হিন্দুত্ববাদীদের একটা একটা ব্যাপক আস্ফালন হয়েছে। মুসলমানদেরকে এখানে ধরে মেরে ফেলছে, ওখানে ধরে মেরে ফেলছে, যে সে গরু, তার বাসায় গরুর মাংস আছে, এই একটা গুজব দিয়ে একজন মুসলমানকে কিন্তু পিটিয়ে মেরে ফেলছে। তো এই যে একটা একটা উত্থান, মৌলবাদী একটা উত্থান ভারতে হয়েছে, সেরকম কিন্তু একটা মৌলবাদী উত্থান আমেরিকাতে হয়েছে। সেখানে গান লবিদের উত্থান হয়েছে, হোয়াইট সুপ্রিমেসিস্টের উত্থান হয়েছে, বিভিন্ন মানে ডানপন্থী গোঁড়া যে গ্রুপগুলি আছে, খুবই গোঁড়া, খুবই প্রচন্ড রকমের মানে প্রচন্ড রকমের মৌলবাদী যে গ্রুপগুলো আছে, তাদের কিন্তু উত্থান, ডানপন্থীদের উত্থান হয়েছে আমেরিকাতে। সুতরাং সেই গ্রুপগুলো কিন্তু আমেরিকাতে আছে, সেটা আপনি বিশ্বাস করেন বা না করেন। একটা গ্রুপ আছে যারা যারা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো করেই মনে করে যে পৃথিবীটা এরকম। কারণ হচ্ছে আপনি খুবই ফানি একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো অনেকে মনে করে যে পৃথিবীর নাম্বার ওয়ান দেশ আমেরিকা। আমেরিকা সবাই মনে হয় উচ্চশিক্ষিত, সবাই মনে হয় হাইলি এডুকেটেড, সবাই মনে হচ্ছে যে রাজনীতি সম্পর্কে ভালো নলেজ রাখেন। ব্যাপারটা কমপ্লিটলি উল্টা। আমেরিকার মতো দেশেও প্রচুর পরিমাণ মানুষ, তাদের রাজনৈতিক জ্ঞান অত্যন্ত স্বল্প, তাদের যে সারা বিশ্ব সম্পর্কে জ্ঞান অত্যন্ত স্বল্প। তারা টেলিভিশনে যা দেখে শুধু অতটাই তারা মনে করে যে সারা বিশ্ব সম্পর্কে অতটুকুই আসলে তাদের জ্ঞান বা তাদের নলেজ বলে আমি মনে করি। এটা নিয়ে কিন্তু অনেক স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে যে তারা টেলিভিশন বা মিডিয়া যা তাদেরকে যা ফিড করছে, সেটা কি তারা মনে করছে যে সেটাই হয়তো ট্রুথ। এবং মিডিয়াতে অনেক সময় সেই জিনিসগুলো ফিড করা হয় যে এটা খারাপ, ওইটা খারাপ, সেগুলো দেখেই তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করা শুরু করে দিয়েছিল। তাদের মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সাদাদের স্বার্থ দেখবে, ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের স্বার্থ দেখবে, ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের স্বার্থ দেখবে। তো এই জিনিসগুলি তারা ভাবছে যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলে আমাদের সাদাদের স্বার্থ রক্ষা হবে, খ্রিস্টানদের স্বার্থ রক্ষা হবে, ইহুদিদের স্বার্থ রক্ষা হবে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু এবং ব্যাপকভাবে প্রচারণা করা হয়েছে আমেরিকাতে। সুতরাং আপনি যেটা বলছেন যে এই জিনিসগুলি কিন্তু হয়, আপনি বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশে দেখবেন যে এক শ্রেণীর লোক শুধুমাত্র বিএনপিকে ভোট দিবে, আওয়ামী লীগকে মরে গেলেও সে ভোট দিবে না। এবং আরেক শ্রেণীর লোক শুধু আওয়ামী লীগকে ভোট দিবে, বিএনপিকে জীবনে মরে গেলেও ভোট দিবে না। তো এটা কিন্তু নট অ্যাবাউট দি ক্যান্ডিডেট, ইটস অ্যাবাউট দি ফিলোসফি, ইটস অ্যাবাউট দি কান্ট্রি, ইটস অ্যাবাউট দি গ্রুপ, ইটস অ্যাবাউট দি পার্টি। তো রিপাবলিকান পার্টির একটা ভোট আছে বাইসেট, এই ভোটটা তারা পাবেই। অন টপ অফ দ্যাট যোগ হয়েছে খ্রিস্টান লবি গ্রুপের, অন টপ অফ দ্যাট গান লবি গ্রুপের, অন টপ অফ দ্যাট ইহুদিদের, অন টপ অফ দ্যাট যে খ্রিস্টান সুপ্রিমেসি গ্রুপ, এদের সবার ভোট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগ হয়েছে। তার মানে কিন্তু এই না যে সে আসলে পুরো কান্ট্রি ওয়াইড পপুলার। এর মানে হচ্ছে এই যে একটা বেনিফিট সে পেয়েছে এখানে, হ্যাঁ। তো এর দ্বারা কিন্তু আমরা বলতে পারি, যেমন আপনি মনে করেন যে এর আগের বার 2016-তে যখন হিলারি ক্লিন্টন পপুলার ভোটে সবচেয়ে বেশি ভোট পেল, তো পপুলার ভোটে সবচেয়ে ভোট বেশি পেয়েও তো কিন্তু সে প্রেসিডেন্ট হতে পারেনি। কারণ ইটস নট অ্যাবাউট দ্য পপুলার ভোট, ইটস অ্যাবাউট দ্য ইলেকট্রাল ভোট, হ্যাঁ। তো এখন দিন শেষে আমি মনে করি যে সারা বিশ্বের জন্য জো বাইডেন এটা হচ্ছে একটু আমাদের জন্য একটা বেটার। কারণ ইকোনমির দিকে তাকান, আমেরিকার ইকোনমি যদি ধস নামে, সারা পৃথিবীর ইকোনমিতে ধস নামবে। এবং জো বাইডেন আশা করছে সে আমেরিকান ইকোনমি, আমেরিকান সিভিল রাইটস এর অবস্থা অত্যন্ত খারাপ, সেটার দিকে উনি নিয়ে আসবেন। আমেরিকান ইমিগ্রেশন, যেটা আপনাকে আমি বললাম 11 মিলিয়ন পিপল, তাদেরকে উনি ইমিগ্রেশন রাস্তা তৈরি করে দেবেন। তারপরে আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কথা ধরেন, যে টার্কির সাথে রিলেশনশিপটা খারাপ আছে, সেটাকে উন্নয়ন করবেন। তারপর রাশিয়ার সাথে একটা অস্ত্র ট্রিটির একটা 19 দিন পরেই সেটা এক্সপায়ার করবে, সেটাকে উনি স্যাংশনটাকে সেই ট্রিটিটাকে উনি আবার করবেন। তারপর উনি প্যারিস যে এগ্রিমেন্ট জলবায়ু, সেটাকে উনি অ্যাপ্রুভাল করবেন। তারপর হচ্ছে উনি WHO যে ফান্ডিং, সেটাকে উনি বলেছেন প্রথম দিন অফিসে এসেই উনি ওটাকে রিইনস্টেট করবেন। তারপর হচ্ছে এরকম ভাবে সারা পৃথিবীর যে অন্যান্য যে পলিসিগুলো আছে, এনভায়রনমেন্ট বলেন, ইমিগ্রেশন বলেন, ইকোনমি বলেন, তারপর হচ্ছে আপনার জুডিশিয়ারি বলেন, এই সমস্ত ফরেন পলিসি বলেন, সমস্ত পলিসির দিকে যদি আপনি তাকান, আমি মনে করি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছে, এটা মানে আমি মনে করি ইন দ্য লং রান শুধু আমেরিকার জন্য না, সারা পৃথিবীর জন্য কিন্তু এটা একটা খারাপ একটা অবস্থার দিকে ঠেলে দিচ্ছিল। এবং ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসির দ্বারা প্রভাবিত হয়ে অস্ট্রেলিয়ান ফরেন পলিসি কিন্তু একটু কিছুটা প্রভাবিত হয়েছে, যে কারণে অস্ট্রেলিয়া চায়নার বিরুদ্ধে জাতিসংঘে কোভিড-19 নিয়ে বেশ কয়েকটা স্ট্রং পদক্ষেপ নিয়েছে। এবং যার ফলশ্রুতিতে আপনি হয়তো রিসেন্টলি লক্ষ্য করেছেন যে চায়না অস্ট্রেলিয়ার যে এক্সপোর্ট, সেগুলো বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার চিংড়ি চায়নার এয়ারপোর্টে পৌঁছতেছে, অস্ট্রেলিয়ার কয়লা চায়না ঢুকতে পারতেছে না, অস্ট্রেলিয়ার টিম্বার চায়না ঢুকতে পারতেছে না, অস্ট্রেলিয়ার মাংস চায়না ঢুকতে পারতেছে না। এবং চায়না বলেছে যে $12 বিলিয়ন যে স্টুডেন্ট চায়না থেকে আসে, সেই স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পাঠানো বন্ধ করে দিবে। তা আমি যদি লং রান দেখি, প্রায় $200 থেকে $300 বিলিয়ন লস হবে অস্ট্রেলিয়ার ইকোনমির, জাস্ট বিকজ একটা মাত্র ফরেন পলিসির কারণে। এবং সেই ফরেন পলিসিটা আমি মনে করি ট্রাম্প গভর্নমেন্টের দ্বারা প্রভাবিত হয়ে করা হয়েছিল অস্ট্রেলিয়াতে। সুতরাং দেখেন ট্রাম্প গভর্নমেন্টের একটা মাত্র কারণে অস্ট্রেলিয়ার ইকোনমি কতটা ভাই আমরা হচ্ছে। জি ধন্যবাদ ভাই।
মোল্লা, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের আরেকজন গেস্ট আছে ওনার কাছ থেকে ফিরে এসে, কারণ অস্ট্রেলিয়াতে কতটুকু প্রভাব ফেলেছে সেই বিষয়টা আমাদের আমাদের আজকের আলোচনার অংশ। তো আমরা ওই বিষয়ে কথা বলবো আপনার সাথে। তো আমি আপনাকে একটা ছোট প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে লোকটাকে নিয়ে আশা করতেছি, যে নির্বাচিত হয়েছে, যে উনি আগামী দিনের সুন্দর একটা পৃথিবী উপহার দিতে কাজ করে যাবেন, এইটাই তো আমরা যদি উনার একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে যে উনি যখন ওবামা সরকারের যখন উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন, তখনই কিন্তু সিরিয়াতে হামলা হয়েছে, তখনই কিন্তু অনেকগুলো যুদ্ধ বেঁধেছে। তো তখন আমরা যদি এখন ট্রাম্পের বিষয়টা দেখি, যে সে জেরুজালেমে রাজধানী হস্তান্তর করেছে, কিংবা সে 13টা দেশকে ব্যান করেছে, তো আপনার কি মনে হয় না যে এই যে 13টা দেশ থেকে হয়তো 5,000 লোক সেখানে ইমিগ্রেন্ট হতে পারতো, কিন্তু সিরিয়াতে হামলা হওয়ার মাধ্যমে তো 2 থেকে 3 লক্ষ লোক তো তারা তাদের ঘর বাড়ি হারিয়েছে, তারা মারা গিয়েছে। তো এখানে কি ট্রাম্পের চেয়ে তো বাইডেনই বেশি, আরো বেশি মানে ক্ষতিকর ছিল ওই সময়কার? তা আগামী দিনে কি ও ওইটাকে কন্টিনিউ করবেন, নাকি উনি যুদ্ধ মুক্ত, যেটা ট্রাম্প চেষ্টা করেছেন সেই মুক্ত পৃথিবীকে রাখার চেষ্টা করবেন? এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা ফিরে এসে জানতে চাবো। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, ওনার কাছ থেকে ফিরে এসে। জনাব হক, আপনাকে আবারও স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমি আর একটা প্রশ্ন রেখে গেছিলাম, যে এত কিছু অভিযোগ থাকার পরেও সে কিন্তু 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে, এবং এইটাকে যদি আপনি সংক্ষিপ্ত আকারে টাচ করতেন, কারণ আমরা একটু বাংলাদেশের ইস্যু নিয়ে যাব। যে বাংলাদেশে যদি আমরা জানি যে বাংলাদেশ কিংবা ইন্ডিয়া, এইসব যেসব আমাদের উপমহাদেশের যে দেশগুলো আছে, সেই দেশগুলাতে কিন্তু আমরা আমেরিকা কিংবা বড় বড় দেশগুলা রাজনৈতিকভাবে কিছুটা হলেও প্রভাব ফেলে, তারা চেষ্টা করে আমাদের রাজনীতিগুলাতে তারা কিন্তু হস্তক্ষেপ করার জন্য। আমরা সেটা মানি না মানি, বাট একটা প্রভাব কিন্তু তাদের থাকে। তো সেখান থেকে আমরা জানি যে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিকে অনেকে হয়তো আশা করতেছে যে না, সেখানে এখন বর্তমানে যারা বিরোধী দল আছে কিংবা এর আগে যারা ক্ষমতাসীন ছিলেন, তাদের জন্য বর্তমান যে নবনির্বাচিত যে সরকার এসেছে সে হয়তো কিছুটা ফেভারিট হতে পারে। এরকম কোনো কিছু আপনি মনে করতেছেন কিনা জনাব হক? ধন্যবাদ মাসুম বিল্লাহ। প্রথম হলো যে মোল্লা হক অনেক কথা বলেছে এবং সেটি অ্যাপ্রোপ্রিয়েট আমাদের এই আহ, অস্ট্রেলিয়া এবং আমেরিকার ক্ষেত্রে, এবং আমেরিকার প্রেসিডেন্টের আহ, আহ, শুরু থেকে শেষ পর্যন্ত সমালোচনা করেছে এবং আসল কথাগুলো বলে গেছে মোল্লা হক। আমি শুধু বলবো যে কেন এত ভোট পেল আহ, ট্রাম্প এবং জো বাইডেন। মার্চ থেকে সারা বিশ্বই কিন্তু করোনা কোভিড-19 আক্রান্ত হয়েছে, সারা পৃথিবী। এবং সেই আক্রান্ত হওয়ার পরে তারা সুযোগ পেয়েছে একটা ভোট দেওয়ার জন্য। এবং আমেরিকার জনগণ কিন্তু কেয়ারলেসলি তারা এই কোভিডকে মোকাবেলা করেছে, কেয়ারফুলি না কেয়ারলেসলি। তো যার কারণে করোনাকে তারা মনে করে এটা চায়না থেকে আসছে, তো এবং এইটার শক্তি অতটা না। কিন্তু প্রতিদিন যেখানে শত শত লোক মারা যাচ্ছে সেটি তারা মানে খেয়াল করছেন না, এবং তাদের প্রেসিডেন্টও সেদিক নজর রাখছেন না। সুতরাং তারা একদিকে তার এই অবস্থান থেকে, অর্থাৎ জো বাইডেনের যে অবস্থানটা ছিল, যে সে সমালোচনা করেছে যে কোভিডকে এই সরকার মোকাবেলা করেনি, আমেরিকার জনগণ মারা যাচ্ছে, এবং সেখানে রাষ্ট্রপতি খুব একটা বেশি যত্ন নেয়নি, বা এই সরকার যত্ন নেয়নি। জনগণ সেটি লুফে নিয়েছে, এবং যার কারণে তারা প্রচন্ড, যারা ভোট কোনো সময় দেয়নি তারাও ভোট দিতে গিয়েছেন, এবং তারাও পোস্টাল ভোট দিয়েছেন। এবং অন্যদিকে যেটা মোল্লা হক বিশ্লেষণ করেছে, আমি তার সাথে একমত, যে উগ্রবাদী যে শক্তি, সারা পৃথিবীতে যে জাউনবাদী শক্তি, সেই শক্তির মোড়ল হচ্ছে ট্রাম্প। আর যার কারণে এই উগ্রবাদী শক্তিটাও কোমর বেঁধে লেগেছিল ভোট দেওয়ার জন্য, যাতে ট্রাম্প বিপুল পরিমাণ ভোট তারা দিতে পারে, এবং ট্রাম্প যাতে পুনরায় এই মার্কিন সাম্রাজ্যবাদের প্রেসিডেন্ট হতে পারে। সুতরাং সেই জন্য ট্রাম্পও অনেক ভোট পেয়েছে, আর জো বাইডেন তো ইতিহাসই সৃষ্টি করেছে। কারণ জো বাইডেনের স্বপ্ন দেখাতে সফল হয়েছে। জো বাইডেন স্বপ্ন হলো এটা, যে সারা পৃথিবী থেকে মানুষ আমেরিকাতে রাজনৈতিকভাবে বা তাদের কর্ম ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ওই আমেরিকাকে বেছে নেয়। পৃথিবী, এশিয়া থেকে শুরু করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, সব দেশের মানুষই ওইখানে একটি তাদের কর্মস্থল তৈরি করার জন্য প্রচন্ড বেগে তারা স্বপ্ন দেখে থাকেন। সেই স্বপ্নের কথাগুলো, সেই স্বপ্নটুকু জো বাইডেন বলেছে পর্যায়ক্রমে সেটি তিনি কার্যকরী করবেন। আর অন্যদিকে যেটা ক্লিয়ার, যে আমেরিকার গণতন্ত্রের
সবচেয়ে বেশি আমি বলবো রহস্যজনক ব্যাপার হচ্ছে যে পপুলার ভোট পেলেও আপনি নির্বাচিত হবেন না, আপনাকে ইলেকটোরাল ভোট পেতে হবে। সুতরাং এই যে মিস্ট্রি অফ দ্য ডেমোক্রেসি সেটা আমেরিকাতে রয়েছে। এবং আজকে, এর পূর্বে আমরা বলেছি যে আজকে ডোনাল্ড ট্রাম্প তার নিজেকেই নিজে অভিযুক্ত করছেন এবং নিজেকে নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যেতে চাচ্ছেন। তো এখন ওই কারণে আমি মনে করি যে 49% বা 50% জো বাইডেন 50% রেকর্ড করা এবং 49% ইনকামবেন্ট প্রেসিডেন্ট 49% পেয়েছেন, এই জিনিসগুলো আসলেই আমেরিকার লোকগুলো এবার কোমর বেঁধে নেমেছিল। একদিকে কোমর বেঁধে নেমেছিল যে এই মৌলবাদীকে সরাতে হবে ক্ষমতার থেকে, আরেকদিকে স্বপ্নময় আমেরিকা তৈরিতে যারা ব্যস্ত, যারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে সত্যিকার ভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছেন, যে গণতন্ত্রটি তাদের দেশে প্রায় 300 বছরের কাছাকাছি চলে আসছে, সেই জিনিসটিকে ধরে রাখার জন্য জো বাইডেনকে তারা প্রচুর ভোট দিয়েছে। এরপর আসা যাক যে আমাদের দেশের রাজনীতিতে এটি ইনফ্লুয়েন্স হয় কিনা। আমি পূর্বেই বলেছি যে আমাদের দেশের রাজনীতিতে 20 বছর আগে পৃথিবী যে অবস্থানে ছিল কিংবা বাংলাদেশ যে অবস্থানে ছিল, আজকের বাংলাদেশ সেখানে নেই। আজকের বাংলাদেশ অনেক বেশি গড়িয়ে এবং শেখ হাসিনার নেতৃত্বে একটি তীব্র এবং একটি শক্তিশালী মজবুত অবস্থানে রয়েছে। তারপর যেটি নির্ভর করে আন্তর্জাতিক ক্ষেত্রে সেই দেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, আমি পূর্বেই বলেছি যে পররাষ্ট্র নীতিটি বাংলাদেশে সেখানে বাঘে মহিষে একখানে জল খাচ্ছে, অর্থাৎ বাঘে মহিষে একখানে তার শেখ হাসিনা পানি খাওয়াচ্ছেন। একদিকে তার সাথে ভেরি গুড রিলেশন উইথ ইন্ডিয়া, আবার অন্যদিকে তার সাথে ভালো রিলেশনশিপ চায়নার সাথে, আবার তার সাথে ভালো রিলেশনশিপ আমেরিকার সাথে। সুতরাং এই যে পরিবর্তনের ছোঁয়া এসেছে আমেরিকাতে, সেটিতে আমি মনে করি যে প্রোগ্রেসিভ এবং অ্যাডভান্স যে ন্যাশন, সে ন্যাশন আরো বেশি উপকৃত হবে। এবং যেখানে তার এই ধর্মান্ধতা নেই বাইডেনের, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক পাদপীঠে এখন যিনি রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমি মনে করি তিনি এই বেনিফিটটা পাবেন। এবং আমেরিকার সাথে তার সম্পর্ক বিগত দিনগুলোতে শত ভ্রুকুটি সত্য তাদের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক রয়েছে। এবং আমি দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন বলেছেন যে আমাদের এই পরিবর্তনের ফলে আমেরিকার প্রেসিডেন্ট যিনি হোক না কেন, আমাদের সাথে রিলেশনশিপ কোনো ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ এটি যদি হয় বাংলাদেশের অবস্থান, তাহলে আমি মনে করি যে এই নতুন ছোঁয়া আর নতুন স্বপ্নের যে আমেরিকা জো বাইডেন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে তার বা এই আন্তর্জাতিক সম্পর্কটি নষ্ট হবে না এবং আরো বেশি আলোকিত হয়ে উঠবে, প্রস্ফুটিত হয়ে উঠবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ সেক্ষেত্রে সত্যিকার অবস্থানেই অবস্থিত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হক। আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে হয়তো একসময় প্রভাব ছিল, কিন্তু এখন বর্তমান প্রধানমন্ত্রী তার বর্তমান বিভিন্ন রকম পদক্ষেপের কারণে হয়তো সেই সুযোগটা নাই। কিন্তু আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে কিন্তু একটা পজিশন আছে কাশ্মীর। তো সেই কাশ্মীরটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কাশ্মীরে কিন্তু তারা স্বাধীনতা চাচ্ছে। তো সেখানে কিন্তু অনেক সময়তে কিন্তু জাতিসংঘ সহ আমেরিকার একটা কিন্তু লবি সেখানে একটা কাজ করে আসতেছে। তো সেখানকার স্বাধীনতাকামীদের জন্য কি কোনো রকমের পজিটিভ কোনো বিষয় আসতে পারে কিনা বর্তমানে যে নির্বাচিত হয়েছেন তার মাধ্যমে? দেখুন, আপনি স্বাধীনতাকে, আমি পৃথিবীর অনেক রাষ্ট্রেই স্বাধীনতা অর্জন করিতে চায় এবং স্বাধীনতার জন্য তার সূর্য সন্তানরা আত্মনিয়োগ করে, তাদের জীবন আত্মনিয়োগ করে বা জীবন হারাতে তারা কুণ্ঠাবোধ করে না। শ্রীলঙ্কার অবস্থানটা আপনারা জানেন যে তামিলরা জেগে উঠেছিল। তামিলদের লোক সংখ্যা ছিল সেখানে 8%, এবং এখনো সেখানে 8 থেকে 10% ইন্ডিয়ান তামিল আছে। এবং তারা কিন্তু একটা ভয়ঙ্কর সংগ্রাম করেছে, একটা যুদ্ধ করেছে। সেই যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে এবং তারা স্বাধীনতা লাভ করতে পারেনি। এরকম পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যারা স্বাধীনতার স্বপ্ন দেখেন, স্বাধীনতার জন্য সংগ্রাম করেন। তাদের যুবকরা, বিশেষ করে তাদের যুবকরা এবং স্বাধীনতাকামী মানুষরা কিন্তু এগিয়ে আসে। প্রথমে কাশ্মীরের ব্যাপারটি দেখতে হবে।
গোড়া থেকে যে এই কাশ্মীরের অবস্থানটা কি এবং সেখানে কত পার্সেন্ট লোক এই স্বাধীনতা চায় এবং সেটি তারা তাদের লজিক্যাল যে দাবি সেই দাবিটা ইন্ডিয়ার বিরুদ্ধে কতটুকু প্রগাঢ় এবং বহির্শক্তির সাথে আতাত করে তারা সেই স্বাধীনতাকামী মানুষগুলো এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা কতটুকু যুক্তিসঙ্গত সেটার উপরে নির্ভর করে কাশ্মীরের স্বাধীনতা। আমরা পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতাকে অবশ্যই আমরা স্বাগতম জানাই এবং আমরা মনে করি তাদের যুক্তিযুক্ততা এবং সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই আমি সকলেই ইতিহাসের সাথে জানি যে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এই আমেরিকা বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশের ৭.৫ কোটি প্রাণের যে ধ্বনি সেই ধ্বনির মধ্য দিয়ে আমরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি এবং বঙ্গবন্ধুর মতো লিডারশিপের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা এবং বিশেষ করে ৪ নেতার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতার রক্ত সূর্যকে ছিনে আনতে পেরেছি। সুতরাং আপনাকে স্বাধীনতা কামী হলে হবে না, আপনাকে সেই ধরনের ব্যগ্র চিত্তের একজন লিডার থাকতে হবে, সেই লিডারের ডাকে আপনাকে সাড়া দিতে হবে। এবং স্বাধীনতা, যেমন ভারতের স্বাধীনতার কথা আমি বলি, ভারতের স্বাধীনতা কিন্তু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে হয়নি। ভারতের স্বাধীনতা হয়েছে পার্লামেন্টে অ্যাক্ট, ব্রিটিশের সেই অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতকে রিলিজ করে দিয়েছে, অর্থাৎ সেইভাবে স্বাধীনতা। এবং মহাত্মা গান্ধীর যে ডাক ছিল অহিংস আন্দোলন, মানে কোনো ধরনের রক্তপাত করা যাবে না, মারামারি করা যাবে না, কিন্তু জালিয়ানবাগে মাঠের মধ্যে রেখে কয়েক হাজার মানুষকে হত্যা করেছিল ব্রিটিশরা। সুতরাং স্বাধীনতা দুটি ভাবে অর্জন করতে পারে, এক নেগোসিয়েশনের দিয়ে, আরেক হলো রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে। এখন কাশ্মীররা কিভাবে যাবে সেটি তারা নির্ধারণ করবে। জনাব হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আমেরিকার নির্বাচন শেষ হয়েছে, তাদের নিজের সরকার যিনি নির্বাচিত হয়েছেন উনি শপথ গ্রহণ করবেন খুব সুন্দরভাবে, কারণ আমরা চাই প্রতিটা দেশেই গণতান্ত্রিক সরকার সেখানে টিকে থাকুক। আপনার কাছে আমার প্রশ্নটা করছি, সবাই ফিরে এসে উত্তরটা নেবো। সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার ব্যাপারে আমরা যদি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াকে আমরা কিন্তু জানি যে অস্ট্রেলিয়ার সাথে তাদের যে লবিটা আছে দীর্ঘদিন ধরে কিন্তু তারা একসাথে কাজ করতেছে। এবং আমি অস্ট্রেলিয়ার অনেকের সাথে কথা বলে একটা বিষয় যেটা পেয়েছি, সেটা হচ্ছে যে যখন আমেরিকা যখন সিরিয়া কিংবা ইরাকের বিভিন্ন জায়গায় থেকে সৈন্যবাহিনী তারা যখন ফিরিয়ে নিয়ে আসা শুরু করছে, বিশেষ করে ট্রাম্প যখন এটাকে উদ্যোগ নিয়েছে, এবং ট্রাম্প কিন্তু এটা তার একক সিদ্ধান্ত নিয়েছে, সে কিন্তু ব্রিটেনের সাথে কথা বলে নাই কিংবা অস্ট্রেলিয়ার সাথে কথা বলে না, যদিও এরা কিন্তু তার সাথেই ছিল। তো এটাকে কিন্তু অস্ট্রেলিয়া খুব একটা খুশি মনে গ্রহণ করতে পারে নাই, যে তাদের সাথে একসাথে থাকার পরও তারা কোনো রকম আলোচনা ছাড়াই তাদেরকে সেখান থেকে আর্মি উইথড্র করে নিয়ে আসতেছে এরকম। তো এই বিষয়গুলা অস্ট্রেলিয়ার সাথে আগামী দিনে জো বাইডেনের সম্পর্কটা মনে হয় উন্নতির দিকে যাবে, নাকি জিনিসটাকে এখন যে পরিমাণে যে পর্যায়ে আছে সেখানে থাকবে কিনা, এই বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাবো ফিরে এসে। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, ওনার কাছ থেকে ফিরে এসে। জনাব হক মোল্লা, আপনাকে আবারও স্বাগতম। আমাদের আপনার কাছে যে প্রশ্নটা রেখে গেছিলাম সেখান থেকে যদি আপনি শুরু করতেন। জি, মাসুম ভাই, এটা আসলে খুব কমপ্লিকেটেড একটা প্রশ্ন আমাকে করেছেন। দেখেন যে আমেরিকার যে পলিসি, সেই পলিসিতে সবসময় মুসলমানদের পক্ষে যাবে সেটাও কিন্তু গ্যারান্টেড না। এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প থাকুক আর জো বাইডেনই থাকুক, আমেরিকার একটা পলিসি কিন্তু রয়েই যায় মিডল ইস্ট সম্পর্কে। তো সেই মিডল ইস্টের যে পলিসি, সেটা কখনো কখনো মুসলমানদের ফেভারে যেতে পারে, কখনো কখনো ফেভারে নাও থাকতে পারে। এখন সিরিয়া সম্পর্কে যে প্রশ্নটা আমাকে করেছেন, এটা সম্পর্কে জো বাইডেনের যে অবস্থান, সেটা উনি ৮ বছর যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামার সাথে, তখনকার দিনে যে একটা স্ট্যান্স তাদের ছিল, সেটা হচ্ছে যে ওই যে আইসিসের এগেনস্টে তাদের একটা স্ট্যান্স ছিল, এবং তাদের কিন্তু সিরিয়ার সিরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট তার বিরুদ্ধেও কিন্তু একটা স্ট্যান্স আমেরিকার ছিল, তাকেও কিন্তু আমেরিকা সাপোর্ট করে নাই, তাদেরকে সাপোর্টটা দিয়ে যাচ্ছে রাশিয়া। তো এখন আমেরিকার যেই সমস্যাটা ছিল সেটা ছিল যে আইসিস এর এগেনস্টে, আইসিস যাতে উঠে আসতে না পারে। তো এখন জো বাইডেনের যে নতুন ফরেন পলিসি, সেটার দিকে যদি আমরা তাকাই, উনি সেখানে বলেছেন যে উনি সিরিয়া থেকে সৈন্য উইথড্র করবেন না। কারণ হচ্ছে এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে সিরিয়া থেকে যদি সৈন্য উইথড্র করে, তো আমেরিকার যে অ্যালাইজ আছে ওই অঞ্চলটাতে, একটা হচ্ছে যে কুর্দিশ যেই অংশটা, যারা যে টার্কি থেকে যারা ইন্ডিপেন্ডেন্স চায়, বা ওই অংশটুকু যারা হচ্ছে ইরাকের একটা অংশ যাদের দখলে আছে, সেই কুর্দিশ যেই ডমিনেটেড এসডিএফ ফোর্স, তাদের যে একটা সাপোর্ট আমেরিকা দিত, সেখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হুট করে উইথড্র করাতে আমেরিকার কিছু অ্যালাই তারা অখুশি ছিল,
কিন্তু এতে টার্কি খুশি ছিল, একদিক থেকে হয়তো আইসিস খুশি হয়েছিল ব্যাপারটাতে। কিন্তু জো বাইডেন আবার ওনার সেই পুরনো ফরেন পলিসিতে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে, যে উনি হয়তো উনি বলেছেন যে উনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, এবং পুরনো যেই নতুন কোনো সৈন্য উনি মিডল ইস্টে পাঠাবেন না। বাট যেই ট্রাম্প যেটা বলেছিল সিরিয়া থেকে সৈন্য উইথড্র করে নিয়ে আসবেন, সেটা উনি করবেন না। উনি বলেছেন যে একটা স্মল অ্যামাউন্ট অফ সোলজার্স, একটা ছোট একটা অংশ সেখানে উনি রাখবেন, যাতে ইউএস অ্যালাইজ যারা আছে তারা যাতে তাদেরকে যাতে অ্যাবান্ডন করা না হয়। উনি একটা অনেকটা যেটাকে বলে লয়ালটিটা উনি ধরে রাখতে চাচ্ছেন। এটা হচ্ছে একটা ওনার 1 নম্বর পলিসি। আরেকটা পলিসি অন্যদিকে তাকান আপনি, উনি আপনার যে প্যালেস্টিনিয়ানদের ফেভারে উনি কাজ করছেন। উনি প্যালেস্টিনিয়ানদের ওয়াশিংটনে যে অফিস ছিল সেটাকে রিইনস্টেট করবেন। উনি হচ্ছে প্যালেস্টিনিয়ান যে 2 স্টেট যে পলিসি, সেই 2 স্টেট পলিসি থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক সরে এসেছিল, উনি ইসরায়েলের ফেভারে চলে গিয়েছিলেন। জো বাইডেন কিন্তু আবার 2 স্টেট পলিসিতে ফিরে যাচ্ছেন, ইসরায়েল এবং প্যালেস্টিনের পক্ষে ফিরে যাচ্ছেন। প্যালেস্টিনিয়ানদেরকে যে এইড দিত ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছিল। সেই এইডটা আবার জো বাইডেন শুরু করবেন। তো দেখেন প্যালেস্টিনিয়ানদের জন্য জো বাইডেন কিন্তু আশীর্বাদ স্বরূপ হিসাবে উনি আসতেছেন। তো গেল এটা। ইরানের দিকে তাকান, ইরানের জন্য জো বাইডেন আশীর্বাদ হিসেবে আসতেছেন। ইরানের কিছু স্যাংশন উইথড্র করা হবে। ইরানের সাথে যে নিউক্লিয়ার যে ট্রিটি ছিল, সেই ট্রিটিতে আবার ইরানের সাথে উনি ফিরে যাচ্ছেন। এবং এখানে যে আপনি দেখেন, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় আশা ভরসার স্থল সৌদি আরব, সেই সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস তারা কিন্তু ইসরায়েলের সাথে চুক্তি করেছে, ইসরায়েলের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে। তো আপনি যদি মনে করেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের চেয়ে কিন্তু বেশি খারাপ কাজ করেছে সৌদি আরব বা ইউনাইটেড আরব এমিরেটস, যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, যে জায়গায় ইসরায়েল প্যালেস্টিনিয়ানদেরকে প্রতিদিনই প্যালেস্টিনিয়ানদের ঘরবাড়ি দখল করছে, প্যালেস্টিনিয়ানদেরকে উইথড্র করছে, প্যালেস্টিনিয়ানদের জীবনযাত্রার মান খারাপ করছে, সে প্যালেস্টিনিয়ানদেরকে কিন্তু সৌদি আরব অ্যাবান্ডন করেছে। তা আপনি এখন চিন্তা করেন যে সৌদি আরব প্যালেস্টিনিয়ানদেরকে অ্যাবান্ডন করেছে, সেই প্যালেস্টিনিয়ানদেরকে কিন্তু জো বাইডেন আবার আগলে রাখছেন, যে 2 স্টেট পলিসি হবে, প্যালেস্টিনিয়ানদের রাইট থাকবে জেরুজালেমের উপরে, এবং প্যালেস্টিনিয়ানরা যে ইসরায়েলিরা যেরকম নতুন বসতি স্থাপন করে প্যালেস্টিনিয়ানদেরকে বের করে দিয়ে, সেটাকে উনি বন্ধ করবেন, এরকম কিছু প্রমিস উনি করেছেন। তো দেখেন সেই ইরানের সাথে একটা সম্পর্ক স্থাপন করবেন। তারপর উনি যেটা বলেছেন যে সৌদি আরবের যে ইয়েমেনে যে সৌদি আরব যুদ্ধটা করছে, ইয়েমেনের যে মানুষের যে অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, সেখানে সৌদি আরবকে উনি যুদ্ধে সহায়তা বন্ধ করে দেবেন বলেছেন, যে না এই ইয়েমেনের যে মানুষের যে দুর্দান্ত খারাপ অবস্থা সেটাকে বন্ধ করতে হবে, ইয়েমেনের সাথে সৌদির যুদ্ধটা বন্ধ করতে হবে। এটা ওনার আরেকটা পলিসি। তা আমি মনে করি যে এই পলিসিটা ভালো পলিসি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ইফ ইউ আস্ক মি। কারণ আপনি হিউম্যান রাইটস এর দিকে তাকান, হিউম্যান রাইটস এর দিকে তাকালে এটা কিন্তু খুবই ভালো একটা কাজ হচ্ছে না। আপনি টার্কির দিকে তাকান, টার্কির সাথে জো বাইডেনের গভর্নমেন্ট কিছুটা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করবে, এবং টার্কি যেহেতু ন্যাটোর অ্যালাই, তো সেই জন্য টার্কির সাথে তারা বিভিন্ন বিষয় নিয়ে বসবে, এবং ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষতিটা ডোনাল্ড ট্রাম্প করে গেছেন সেটাকে কাজ করবেন। নর্থ আফ্রিকার দিকে তাকান, সেখানে ইজিপ্টের যে ডিক্টেটর প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন মাই ফেভারিট ডিক্টেটর। তো উনি কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছেন যে হিউম্যান রাইটস যে ভায়োলেশন হচ্ছে, মিশরের যে নির্বাচিত কোরআনে হাফেজ যে প্রেসিডেন্ট, তাকে উনি মানে কি বলে সে কু করে তাকে উনি জেলখানায় দিলেন এবং সে মারা পর্যন্ত গেল। সেই আব্দুল ফাত্তাহ আল সিসিকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে কিন্তু জো বাইডেন ফিরে আসবেন। উনি বলেছেন যে ইজিপ্টে দখল, ইজিপ্টের উপর স্যাংশন দেওয়া হবে, ইজিপ্টে যে ইউনাইটেড স্টেটস এর এইড দেওয়া হয় সেটা বন্ধ করে দেওয়া হবে, যদি আব্দুল ফাত্তাহ আল সিসি, যারা এরকম মুসলিম ব্রাদারহুডের লোকজন আছেন, যারা ইসলামিক ভ্যালুকে পছন্দ করেন, সেই লোকগুলির উপর যে অত্যাচার অনাচার হচ্ছে ইজিপ্টে, সেখান থেকে কিন্তু সরে আসতে চাচ্ছে ইউনাইটেড স্টেটস। তারা বলতে চাচ্ছে ইজিপ্টে যাতে হিউম্যান রাইটস ভায়োলেশন আর না হয়। তো এবং লিবিয়ার দিকে তাকান, লিবিয়াতে যে ভয়াবহ খারাপ অবস্থা, সেখানে হচ্ছে আপনার ইন্টারভেনশন ওনারা করবেন না, এবং সেখানে হচ্ছে জনগণের ভালো করার চেষ্টা ওনারা করবেন, কিছুটা পলিসি এখানে ওনারা ফিরে যাবেন বলেছেন। সুতরাং জো বাইডেনের 1 নম্বর পলিসি হচ্ছে হিউম্যান রাইটস, যে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হবে সেখানে আমি সাপোর্ট দেব না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের দিকে তাকান নাই। আপনি দেখেন যে সৌদি আরবের যে বর্তমান যিনি আছেন যুবরাজ, তিনি কিন্তু টার্কির একটা এমবেসির ভেতরে হচ্ছে যে একজন আমেরিকান সিটিজেন একজন সাংবাদিককে খুন করা হয়েছিল, তাকে কেটে কেটে পিস করা হয়েছিল, এবং সেটা সত্ত্বেও কিন্তু আমেরিকা কিচ্ছু বলে নাই যুবরাজকে।
হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রচুর কথাবার্তা হয়েছে, যুবরাজকে কিছু বলা হয়নি। মানে আমি ইয়েমেনের যে যুদ্ধটা, সেখানে লক্ষ লক্ষ শিশু না খেয়ে কঙ্কাল হয়ে গেছে, আপনি দেখেছেন। হ্যাঁ, তো সেখানেও কিন্তু আমেরিকা কিছু বলেনি, আমেরিকা বরং তাকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে। জো বাইডেন বলতে চাচ্ছে যেখানে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হবে সেখানে আমার গভর্নমেন্ট সাপোর্ট দেবে না, সেটা যেই হোক। তো এখন এই সবকিছু মিলিয়ে আপনি যদি মিডল ইস্টের পলিসিটার দিকে তাকান, একটু কমপ্লেক্স হিসাব নিকাশ আছে মাসুম ভাই। হিসাব নিকাশটা স্ট্রেট না যে আপনি মুসলমান আপনার পক্ষে, আপনি মুসলমান আমি আপনার বিপক্ষে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর স্বার্থ রক্ষা করে এবং হিউম্যান রাইটস যাতে ভায়োলেশন না হয়, এই দিকটা দেখে জো বাইডেনের পলিসিগুলি উনি আগাবেন। তবে আমি মোটামুটি শিওর যে জো বাইডেন নতুন কোনো যুদ্ধে ধাবিত হবেন না, কিন্তু উনি ওনার অ্যালাইদেরকেও উনি ফেলে আসবেন না, এবং উনি হিউম্যান রাইটস ভায়োলেশন যেখানে হয় সেখানে উনি সাপোর্ট দেবেন না। এটাই ওনার যে নতুন পলিসি হবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ জনাব মোল্লা। আমরা আশা করি যে উনি নতুন কোনো যুদ্ধ জড়াবেন, এবং আমরা যেসব পেপার পত্রিকার মাধ্যমে যে অভিযোগগুলো পাই সেটা হচ্ছে যে ওবামা সরকারই কিন্তু আইসিস তৈরি করেছিল, এই কারণে তারা 8 বছরও কিন্তু আইসিস কে শেষ করতে পারে না। যেখানে কিন্তু রাশিয়া এবং টার্কি তারা যখন সেখানে গেছে, তারা কিন্তু মাত্র কয়েকদিনের মাধ্যমে কিন্তু সেখানে আইসিস কে ধ্বংস করেছে। তো আমরা আশা করি যে জয় বাইডেন উনি নিজে আগামী দিনে এরকম কোনো বাহিনীও তৈরি হবে না, কিংবা কোনো জাতীয় যুদ্ধের কোনো ক্লু আর নতুন করে তৈরি করবেন না। তবে আপনার কাছে আমার প্রশ্ন ছোট্ট আকারে যদি শেষ করেন, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে বিষয়টা আপনি একটু টাচ করতেছিলেন, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া যে জায়গাতে তাদের এই যে বিশেষ করে করোনাকালীন সময়ে নিঃসন্দেহে খুব ভালোভাবে সামলে উঠেছে, কিন্তু অস্ট্রেলিয়া যখন উদ্যোগ নিয়েছে যে এটার জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া দরকার কিংবা বিচার হওয়া দরকার, এরকম যখন উদ্যোগ নিয়েছে, তখন কিন্তু চায়নার সাথে আসলে একটা বিশাল একটা কিন্তু সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে চায়না কিন্তু মনে হয় আমরা চায়নার পলিসিটার দিকে যদি একটু দেখি, তাহলে কিন্তু মনে হয় চায়না ওয়েট করতেছিল যে অস্ট্রেলিয়া এরকম কিছু করুক, কারণ অস্ট্রেলিয়া যা করেছে তার চেয়ে কিন্তু চায়না বেশি উদ্যোগ বেশি নিয়ে ফেলেছে, কিংবা চায়না অনেকগুলো বাধা যেগুলো করতেছে সেগুলো কিন্তু চায়না একটু বেশি আগ বেরিয়ে শুরু করেছে। তো এইটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন? দেখেন, চায়না হচ্ছে একটা জায়ান্ট। তো আপনি যদি চায়নার দিকে তাকান, এত ব্যাপক পপুলেশন, আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, হ্যাঁ আমাদের দেশটা বড়, পার ক্যাপিটাল ল্যান্ড পৃথিবীর সবচেয়ে বেশি, তারপরে মানুষ কিন্তু আমরা 2.5 কোটি। আপনি ঢাকা শহরের মানুষ আর অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু সেম। তো সেই 2.5 কোটি মানুষ যা প্রডিউস করছে, যে আমরা মাইনিং করছি, কয়লা, আমাদের যে লাইভ স্টক, আমাদের যে চিংড়ি, আমাদের টিম্বার, আমরা যে জিনিসগুলোর উপর ডিপেন্ড করি আমাদের সার্ভাইভালের জন্য, আমাদের গভর্নমেন্টের সার্ভাইভালের জন্য, এবং সেই জিনিসগুলো কিন্তু আমাদের ওয়ান অফ দি লার্জেস্ট কনজিউমার হচ্ছে চায়না, এবং আমাদের অত্যন্ত কাছের নেইবার। তো সেই চায়নার সাথে আমাদের একটা একটা কোঅপারেশন, একটা ইকোনমিক এবং একটা ফরেন পলিসি রিলেটেড একটা সম্পর্ক ছিল, যে কারণে আপনি দেখেন প্রায় ইউনিভার্সিটি সেক্টরে $12 বিলিয়ন একটা বিজনেস আমরা চায়নার সাথে করতাম। আমাদের যে $80 বিলিয়ন শুধু ট্রেড এক্সপোর্ট, এরকম ভাবে আপনার $200 থেকে $300 বিলিয়ন এক্সপোর্ট আমরা করি চায়নাতে। তো সেই এক্সপোর্ট গুলি কিন্তু থমকে যাচ্ছে, কারণ চায়না কিন্তু অস্ট্রেলিয়ার উপর ডিপেন্ডেন্ট না। চায়না কিন্তু অস্ট্রেলিয়ার ইম্পোর্ট না থাকলেও চায়না বাঁচবে, সে অন্য দেশ থেকে ইম্পোর্ট করবে, এবং চায়নার স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে না পাঠালেও চায়নার কিছু আসা যায় না, সে এগুলিতে ইউকে তে পাঠাবে, সে কানাডাতে পাঠাবে, সে ইউরোপে পাঠাবে, সে ইউনাইটেড স্টেটসে পাঠাবে, তার কিছু যায় আসে না। কিন্তু অস্ট্রেলিয়ার যায় আসে। চায়নার সাথে যদি আমাদের সম্পর্ক উন্নয়ন না হয়, আমাদের যে এক্সপোর্ট সেটা যদি বন্ধ হয়ে যায়, চায়না থেকে স্টুডেন্ট আসা বন্ধ হয়ে যায়, শুধু চায়না থেকে স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গেলে আমাদের টার্সিয়ারি এডুকেশন মুখ থুবড়ে পড়বে, এবং চায়না যদি আমাদের প্রোডাক্টগুলি নেওয়া বন্ধ করে দেয়, আপনি বিশ্বাস করবেন অস্ট্রেলিয়ার যে ইন্ডাস্ট্রিগুলি সেগুলো বন্ধ হয়ে যাবে, অস্ট্রেলিয়ার যে ফার্মগুলি বন্ধ হয়ে যাবে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, মাইনিং বন্ধ হয়ে যাবে, এবং আমরা কিন্তু টোটালি চায়নার উপর ডিপেন্ডেন্ট এই জিনিসগুলোতে। হ্যাঁ, অনেকে বড় বড় কথা বলে, আমি অনেকের সাথে কথা বলেছি, আরে ভাই কিচ্ছু হবে না, চায়না না নিলে আমরা অন্য জায়গায় দিব। ভাই, এই আউটসোর্সিং করতে সময় লাগে, আপনার মিনিমাম 5 থেকে 10 বছর লেগে যাবে, বা কয়েক বছর লেগে যাবে আপনার অন্য কোনো ক্লায়েন্টের কাছে এগুলি বিক্রি করার জন্য, এবং এত লার্জ পরিমাণে জিনিস অন্য কোনো দেশ কিনবেও কিনা আপনার কাছ থেকে জানি না। আর আপনি যদি ইউরোপে এক্সপোর্ট করতে চান, আমেরিকা এক্সপোর্ট করতে চান, যেই এত দূরে এই দেশগুলা, সেখানে এক্সপোর্ট করতে যে কস্ট, সেটা চায়নাতে এক্সপোর্ট করার কষ্টের চেয়ে অনেক বেশি। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে অস্ট্রেলিয়ার যে স্ট্যান্স, যে কোভিড-19 এর কারণে চায়নার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, ইউনাইটেড নেশনসে গিয়ে যে স্ট্রংলি যে প্রতিবাদটা অস্ট্রেলিয়া করেছে, হিউম্যান রাইটস এর দিকে তাকালে সেটা ঠিক আছে, কিন্তু ইকোনমির দিকে তাকালে সেটা ঠিক নাই। সেটা হয়তো অন্য কোনো দেশ করতে পারতো, পৃথিবীতে এতগুলি দেশ, 200-র কাছাকাছি দেশ, অন্য কোনো দেশ সেটা করতে পারতো, সেটা আপনার আফ্রিকার কোনো দেশ করতে পারতো, কোনো একটা গরিব দেশ করতে পারতো, কোনো একটা ইউরোপের কোনো দেশ করতে পারতো। কেন ইউরোপের এতগুলি দেশ, ইউনাইটেড কিংডম, কানাডা, আমেরিকা, এতগুলি তাদের অ্যালাইজ, ন্যাটো,
কই কেউ তো কোনো রাজশব্দ করে নাই। কেন অস্ট্রেলিয়াকে যেতে হবে এই জায়গাটাতে? কেন অস্ট্রেলিয়া থেকে গিয়ে কমপ্লেন করতে হবে? অস্ট্রেলিয়াতে মানুষ মরেছে কতজন, অথচ ইউনাইটেড স্টেটে মানুষ মরেছে কতজন? ইউনাইটেড স্টেটস লক্ষ লক্ষ মানুষ মরে গেছে। ইউনাইটেড স্টেটস তো ইউএনএ গিয়ে তার বিরুদ্ধে সেই কথাটা বলে নাই। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে বলেছে, বাট রাষ্ট্রীয়ভাবে তো ওইভাবে তারা ইউএনএ গিয়ে বলে নাই। লক্ষ লক্ষ মানুষ মরে গেছে। স্পেনের দিকে তাকান, ব্রাজিলের দিকে তাকান, ইটালির দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এমনকি খোদ ইংল্যান্ডে এত মানুষ মারা গেছে, কই তারা তো গিয়ে ইউনাইটেড নেশনসে চায়নার বিরুদ্ধে কমপ্লেন করে নাই বা বলে নাই যে ইনিশিয়েট করো। অস্ট্রেলিয়ার কেন ঠাকা পড়লো এই কাজটা করার জন্য? এবং অস্ট্রেলিয়া যখন এই কাজটা করেছে, আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা আমেরিকার কি বলে অনুপ্রেরণাতেই সেই কাজটা করেছে। কিন্তু এই কাজটা করে আজকে আমার অস্ট্রেলিয়ার যে ক্ষতিটা এখন হচ্ছে চায়নার সাথে যে ইকোনমিক গ্যাপ যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু অস্ট্রেলিয়ানদের জন্য ভালো না। এমনিতে আপনি জানেন যে আমাদের 400-500 বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে কোভিড-19 হ্যান্ডেল করতে গিয়ে। তার উপর যদি আরো 200-300 বিলিয়ন ডলার যদি আমরা এক্সপোর্ট করতে গিয়ে হারাই, এটা অস্ট্রেলিয়ার ইকোনমির জন্য একটা রিসেশন ছাড়া আর কোনো ভাবেই অস্ট্রেলিয়ার ইকোনমি সেটাকে সামাল দিতে পারবে না। তো এই জন্য আমি মনে করি চায়নার সাথে আমাদের যে সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছে, সেটাকে কিভাবে উন্নয়ন করা যায়, আমি সেদিকে নজর দেওয়ার জন্য অস্ট্রেলিয়ান রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ মাসুম ভাই। ধন্যবাদ জনাব মোল্লা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেকগুলো মূল্যবান তথ্য পেয়েছি আপনার কাছে, কিন্তু যেহেতু আমাদের প্রোগ্রাম একেবারে শেষের দিকে আর আমরা শেষ করবো জনাব সিরাজুল হককে দিয়ে, তো ওনার কাছে থেকে ফিরে আসতেছে আবার আপনার কাছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হৃদয় বাংলাদেশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বিজয় কণ্ঠের পক্ষ থেকে। জনাব সিরাজুল হক, আপনাকে আবারও স্বাগতম। আপনি যদি শেষ কথাতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আগামী দিনের ভবিষ্যতের উদ্দেশ্যে যদি শেষ কথাতে শেষ করতেন জনাব হক। ধন্যবাদ মাসুম বিল্লাহ। শেষ কথা হলো এই, আমেরিকার নির্বাচনে তার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে জো বাইডেন একজন গণতান্ত্রিকামী মানুষ। এই মানুষটির ছোঁয়ায় সারা পৃথিবী বদলে যাক, সারা পৃথিবীতে একটি সুন্দর সকাল আসুক এবং সারা পৃথিবীতে যুদ্ধ খেলা বন্ধ হয়ে একটি শান্তির আবহ তৈরি হোক, এবং এই জো বাইডেনের নেতৃত্বে পৃথিবীর যত রাষ্ট্রপুঞ্জ আছে সবার মধ্যে একটি সম্প্রীতি এবং একটি আমি বলবো যে একটি বন্ধুত্ব সুলভ আবরণ গড়ে উঠুক তার নেতৃত্বে, এবং বাংলাদেশের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে তার আরো বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি হোক। সেই অবস্থানের ভিত্তিতে একটি সুন্দর সকাল আসুক আগামী বছর থেকে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ মাসুম বিল্লাহ আপনাকে। ধন্যবাদ জনাব সিরাজুল হক, ধন্যবাদ জনাব মোল্লা মোহাম্মদ রাশিদুল হক, আপনাকে আমাদের এই হৃদয় বাংলাদেশ অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন, কারণ সকলের কিন্তু গত 4 দিন ধরে কিংবা গত 5 দিন ধরে কিন্তু সকলের দিক কিংবা চোখ কিংবা ফেসবুক সবগুলাই ছিল কিন্তু আমেরিকার নির্বাচন নিয়ে। তো সেখান থেকে আগামী দিনে কি হচ্ছে এবং আগামী দিনে কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবারের নির্বাচনটা, সেসব বিষয় নিয়ে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের দর্শকদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছেন যে আগামী দিনে কি হতে পারে। আমরা আগামী দিনে কি হবে এটা আশা করতে পারি, আমরা সিদ্ধান্ত দিতে পারি না। তো আমরা আশা করি যে আশাগুলো আমরা করেছি, আপনারা যে কথাগুলো বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আগামী দিনে সুন্দর একটা পৃথিবী আসছে, যুদ্ধ মুক্ত একটা পৃথিবী আসবে। আগামী দিনে যারা ক্ষুধার্ত আছে সে ক্ষুধার্ত মুক্ত একটা পৃথিবী আসবে। আগামী দিনে আমরা নতুন করে আর কোনো যুদ্ধ দেখতে চাই না, আমার আগামী দিনে নতুন করে কোনো ব্যান দেখতে চাই না, আগামী দিনে কোনো সংঘর্ষ দেখতে চাই না। এই আশা ব্যক্ত করেই আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করতেছি। সকলকে আমাদের শেষ যে স্লোগান দিয়ে প্রোগ্রাম শেষ করার সময়, সেটা হচ্ছে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। অন্যকে সুস্থ রাখতে হলে নিজে ঘরে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।